হিমাবনের মেয়ে পার্বতী শিবের তপস্যা দেখে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে উনি শিবকে পাওয়ার জন্যে শিবের সমান হয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলেন। কঠোর তপস্যার পরে উনি শক্তির রূপ হয়ে উঠেছিলেন। কিন্তু শিব যখন এই তপস্যা দেখে শক্তিকে বিয়ে করতে এসেছিলেন তখন সবাই অবাক হয়ে গেছিল। এই মুহূর্তে আমি ত্রিয়োগী নারায়ণ মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। বলা হয় যে এখানে বিশাল বড় মণ্ডপ তৈরি করা হয়েছিল, কিন্তু বরযাত্রীকে দেখে সবাই অবাক হয়ে গেছিল। ষাঁড়ের ওপরে বসে গোটা গায়ে ছাই মেখে গলায় সাপ জড়িয়ে শিব এখানে এসেছিলেন, আর ওনার সঙ্গে ভূত, পিশাচ আর নানান রকমের লোক এখানে উপস্থিত ছিলেন। আমরা রঞ্জনা নেগির সঙ্গে দেখা করতে যাচ্ছি। উনি এখানকার স্থানীয় বাসিন্দা, তাছাড়া পেশাগত দিক দিয়ে উনি একজন ওয়েডিং প্ল্যানার। আর আমরা ওনার সঙ্গে কথা বলবো এই মেড ইন হেভেন কাপল নিয়ে। বলা হয় যে মা পার্বতী 60,000 বছর ধরে শিবের আরাধনা করেছিলেন, কিন্তু শেষে যখন বরযাত্রী এখানে এসে পৌঁছেছিল তখন ওনার পিতা হতভম্ব হয়ে গেছিলেন যে ইনি আবার কেমন বর। উনি হয়তো প্রথমবার শিবকে দেখেছিলেন রামচরিতমানস অনুযায়ী। তো ওনার মন খারাপ হয়ে গেল যে আমাদের মেয়ে তো রাজপ্রাসাদে বড় হয়েছে, আর এরকম একজন ভূত পিশাচের সঙ্গে আমরা আমাদের মেয়েকে কিভাবে বিয়ে দিতে পারি। তারপরে পার্বতী কোনো রকমে নিজের মা বাবাকে রাজি করিয়েছিলেন। তারপরে শিবকে স্বাগত জানানো হয়। এখানে এই জায়গাতেই শিব আর মা পার্বতীর বিয়ে হয়েছিল। স্থানীয় বিশ্বাস অনুযায়ী শিব পার্বতীর বিয়ের যে আগুন, সেই আগুন ওনাদের বিবাহের প্রমাণ হয়ে আজও ত্রিয়োগী নারায়ণ মন্দিরে জ্বলছে। আর হাজার হাজার বছর ধরে জ্বলতে থাকা এই অখণ্ড জ্যোতিকে সাক্ষী রেখে আজও বহু মানুষ এখানে বিয়ে করেন। শিবরাত্রির দিন শিব ঠাকুর আর মা পার্বতীর বিয়ে হয়েছিল, তো ওই দিনটাকে খুবই শুভ মনে করা হয়। ওই দিন এখানে 24-25টা বিয়ে হয় একদিন। হ্যাঁ, তার মানে তো বলা যায় এটা একটা ডেস্টিনেশন ওয়েডিং স্পট হয়ে গেছে। যেমন ধরুন অনেকে 25তম 50তম বিবাহ বার্ষিকী উদযাপন করতে এখানে আসেন। কিন্তু তবুও একটা প্রশ্ন থেকেই যায়, যে শিব হিমালয়ের উঁচু পাহাড়ের একান্তে খুশি ছিলেন, সেই শিব হঠাৎ করে পারিবারিক জীবনের প্রয়োজন অনুভব করলেন কেন? এই রহস্যের সমাধানের খোঁজে আমি এখন নীলিমা চিটগোপেকারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। নীলিমা দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপিকা, আর উনি মহাদেব এবং শক্তির উপরে অনেক বই লিখেছেন। শিবের কথা যদি বলি তাহলে প্রথমেই বলতে হবে যে উনি একজন অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে শুরু করেছিলেন। তারপরে উনি আদিযোগী হয়ে উঠেছিলেন। ওনার বিয়ে করার একটু ইচ্ছে ছিল না, কিন্তু আপনি যদি ওই সময় সমাজ দেখেন তাহলে দেখবেন তখন সমাজে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল, মানে বিবাহিত হওয়া। তখন মনে করা হতো যে কেউ যদি খুব বড় ভগবান হয় তাহলে তার নিজের স্ত্রী, নিজের অর্ধাঙ্গিনী থাকা দরকার। এগুলো সবটাই একটা হিস্টোরিক্যাল প্রসেস। ধীরে ধীরে সমাজ যত বেশি করে ব্রাহ্মণাইজড হয়ে উঠছিল, আরিয়ানাইজড হয়ে উঠছিল, ওদের মিলন হলে ওদের দেবত্ব মিলে যেত। নীলিমার গবেষণা অনুযায়ী শিবের কাহিনীতে পার্বতীর আগমন সমাজের অগ্রগতির পরিণতি। কিন্তু এখানে সারপ্রাইজিং ব্যাপারটা হলো আমাদের বিভিন্ন লেজেন্ডে ওনাদের দুজনের সম্পর্ককে খুবই প্রোগ্রেসিভ ভাবে দেখানো হয়েছে। তো ওদের দুজনের ইকুয়ালিটি খুব ভালো ভালো গল্প খুঁজে পাওয়া যায়। যখন ওরা ভালোবাসছেন, যখন চসার খেলছেন, ওনারা বোর্ড গেম খেলতেন, ওরা সাঁতার কাটতেন, আমরা যেভাবে গাড়িতে চেপে ঘুরতে বেরোই ঠিক সেভাবেই ওরা দুজনে মিলে নন্দীর পিঠে চেপে ঘুরতে বেরোতেন। অসম্ভব সুন্দর একটা সম্পর্ক, একটা ইকুয়ালিটি ছিল। শিব আর পার্বতীর মধ্যে যে সম্পর্কটা ছিল দরকারও ছিল। বিষ্ণুকে বলা হয় রক্ষাকর্তা, কিন্তু যখনই কোথাও কোনো সমস্যা হয়েছে শিবের ডাক পড়েছে। যেমন সমুদ্র মন্থনের পর যখন কালকুট বেরিয়ে এলো, হলাহল মানে বিষ বেরিয়ে এলো, তখন কার ডাক পড়েছিল? শিবের ডাক পড়েছিল। উনি বিষটা খেয়েছিলেন। এই এনার্জি সামলাতে হলে তপস্যা তো করতেই হবে। এইভাবে বারবার পৃথিবীকে রক্ষা করার জন্য ওনাকে পর্বতে একা থাকতে হতো। উনি ধ্যানের মাধ্যমে নিজের এনার্জি ফিরে পেতেন তপস্যা করে। উনি ছেড়ে চলে যেতেন, বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না, একেবারে রিল্যাক্টেন্ট ফ্যামিলি ম্যান। তো হাম বলি, যদি পারিবারিক বন্ধন থেকে এতটাই দূরে থাকতেন তাহলে ওনার এই পরম প্রিয় পরিবার তৈরি হলো কি করে?
বোঝাই যায় উনি ফ্যামিলি ম্যান ছিলেন। পুরাণে আমি যতটুকু যা পড়েছি, লিঙ্গ পুরাণে, স্কন্ধ পুরাণে বা পদ্ম পুরাণে, সেখানে বলা হয়ে থাকে যে পুরাণেতে শিব পার্বতী যখন বিয়ে হলো তখন ওনাদের লাভ মেকিং হাজার হাজার বছর ধরে চলেছিল। আর উনি তো ছিলেন সবচেয়ে ক্ষমতাবান মহাদেব, আর পার্বতীও ছিলেন মহাদেবী। তাই ওরা কৈলাসে বসে লাভ মেকিং করতেন। লেখা আছে যে বাজ পড়তে শুরু করেছিল, মেঘের গর্জন, পুরো পৃথিবী কাঁপতে শুরু করেছিল, আর দেবতারা যে ছিলেন সবাই ভয় পেয়ে গেছিলেন। যদি এই বা পদ্ম পুরাণে, সেখানে বলা হয়ে থাকে যে পুরাণেতে শিব পার্বতী যখন বিয়ে হলো তখন ওনাদের লাভ মেকিং হাজার হাজার বছর ধরে চলেছিল। আর উনি তো ছিলেন সবচেয়ে ক্ষমতাবান মহাদেব, আর পার্বতীও ছিলেন মহাদেবী। তাই ওরা কৈলাসে বসে লাভ মেকিং করতেন। লেখা আছে যে বাজ পড়তে শুরু করেছিল, মেঘের গর্জন, পুরো পৃথিবী কাঁপতে শুরু করেছিল, আর দেবতারা যে ছিলেন সবাই ভয় পেয়ে গেছিলেন। যদি এই দুজন অসীম ক্ষমতাধর দেবদেবীর বাচ্চা কাচ্চা হয় তাহলে তারা আমাদের সবাইকে শেষ করে দেবে। তখন দেবতারা ওদের মিলনে বিঘ্ন ঘটিয়েছিলেন। আর যখন মহাদেবকে থামানো হয়েছিল তখন বলা হয়ে থাকে যে ওর সিমেন্ট সেটা বেরিয়ে এসেছিল, আর সেই সময় অনেকে মিলে এটা বয়ে নিয়ে গিয়েছিল। শোনা যায় অগ্নি সেটা বহন করেছিলেন, কিন্তু ওটা প্রচন্ড গরম ছিল, মারাত্মক শক্তিশালী, ওটার মারাত্মক ক্ষমতা। তারপরে নাকি অন্য কেউ নিয়ে গিয়েছিল, শেষে গঙ্গাও ওটা বয়ে নিয়ে গিয়েছিল। সেই কারণে কার্তিকেয়র আরেক নাম গঙ্গেয়া। শিবের সিমেন্টের কারণে ওনার আরেক নাম স্কন্দ। তার মানে কার্তিকের জন্ম শিবের তেজ আর বীর্যের প্রতীক। তাহলে গণেশের উৎপত্তি কিভাবে হলো? বলা হয় শিব তারপর কৈলাসে সাধনা করতে চলে গিয়েছিলেন। একা একা বসে পার্বতী একটা বাচ্চার মূর্তি তৈরি করেন, তারপরে সেটাতেই জীবন দান করেন। এইভাবেই বিনায়কের সৃষ্টি। কয়েক বছর পরে যখন উনি স্নান করতে গিয়েছিলেন তখন বিনায়ককে দরজার সামনে পাহারা দিতে বলে গিয়েছিলেন। ঠিক সেই সময় মহাদেব ফিরে আসেন। দরজার সামনে পাহারায় থাকা বিনায়ক মহাদেবকে ভেতরে ঢুকতে বাধা দেয়। রাগের মাথায় শিব এই জেদি বাচ্চার মাথায় কেটে দেন। নিজের মানস পুত্রের মৃত্যুতে পার্বতী কাঁদতে শুরু করেন। পার্বতীর কান্না দেখে শিবের অনুতাপ হয় এবং এক হাতির মাথা কেটে এনে বাচ্চার ঘাড়ে বসিয়ে দেন এবং আবার জীবন দান করেন। তারপরে বাচ্চার গণপতি নাম দিয়ে শিব নিজে পিতার দায়িত্ব পালন করেন। কিন্তু আপনি কি জানেন যে কার্তিক এবং গণেশ বাদেও শিবের আরো একজন সন্তান ছিল? মহাদেব যখন অজান্তে নিজের সন্তানের মাথা কাটছিলেন তখন নুনের বস্তার পেছনে দাঁড়িয়ে একজন প্রত্যক্ষদর্শী ভয়ে কাঁপছিলেন। তিনি ছিলেন মহাদেব আর পার্বতীর মেয়ে অশোক সুন্দরী। কিন্তু এই অশোক সুন্দরীর জন্ম কবে আর কিভাবে হয়েছিল? পদ্মপুরাণ অনুযায়ী একদিন শিব আর পার্বতী নন্দনবনে ঘুরতে ঘুরতে কল্পবৃক্ষের তলায় গিয়ে পৌঁছেছিলেন। ওই গাছ সবার ইচ্ছে পূরণের জন্য বিখ্যাত। মহাদেব প্রায়ই কৈলাসে চলে যাওয়ায় একা পার্বতী একটি কন্যা সন্তান চেয়েছিলেন, আর কল্পবৃক্ষ সেটা পূরণ করেছিল। শিব কন্যার নাম রেখেছিলেন অশোক সুন্দরী। অশোক অর্থাৎ যে শোক থেকে দূরে। কিন্তু লক্ষ্য করবেন শিব পার্বতীর 3 সন্তানই দিব্য মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন। কেউই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেননি। উত্তরের হিমালয় অঞ্চল থেকে আমরা এখন ভারতের উত্তর পূর্ব হিমালয়ের দিকে যাচ্ছি। এই অঞ্চলে পরস্পরের সঙ্গে জুড়ে থাকা 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়। আমরা এখন যাচ্ছি ত্রিপুরা। এই জায়গাকে চতুর্দশ দেবতা মানে 14 জন দেবদেবীর জায়গা বলে মনে করা হয়। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 150 কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে একটা অসাধারণ জায়গা আছে। এই জায়গাটা দীর্ঘদিন বাইরের পৃথিবী থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল। এটা হলো রহস্যে ঘেরা মাউন্টেন অফ দ্য লস্ট ফেসেস। দীর্ঘদিন ধরে গবেষকরা এই জায়গার রহস্যের সমাধান করার চেষ্টা করছেন। এগুলো এখানে কে খোদাই করেছিল, আর এর পেছনের গল্পটাই বা কি? লোককথা অনুযায়ী মহাদেব 99,99,999 দেবদেবীকে সঙ্গে নিয়ে কাশী যাত্রায় বেরিয়েছিলেন। রাত হয়ে গিয়েছিল বলে এখানেই বিশ্রাম নিয়েছিলেন।
সকালে যখন যাত্রা শুরু করার শুভক্ষণ আসে তখন শুধু শিবই তৈরি ছিলেন, বাকিরা সবাই ঘুমোচ্ছেন। রেগে গিয়ে মহাদেব সবাইকে অভিশাপ দিয়েছিলেন যে সবাই যেন পাথর হয়ে যায়। তাই এই জায়গাটিকে ঊনকোটি বলা হয়ে থাকে, মানে 1 কোটি থেকে 1 কম। কিংবদন্তি তো আছেই, কিন্তু দেবদেবীর এই গল্প থেকে আমরা স্থানীয় সংস্কৃতির ইতিহাসের একটা ছবি পাই। এখানে শিবের রূপ একেবারেই আলাদা। এই মূর্তিগুলো থেকেই জানা যায় 8ম বা 9ম শতাব্দীতে ভারতের উত্তর পূর্বের এই সমস্ত জায়গায় খ্রিস্টানিটি এসে পৌঁছানোর আগে হিন্দু ধর্মের প্রভাব অনেক বেশি ছিল, আর মহাদেব এখানকার জীবনের অংশ ছিলেন। ঊনকোটি থেকে বেরোনোর সময় একটা জিনিস আমি বুঝতে পারলাম, যে যেখানেই সভ্য কাশী মানে লুমিনাস, এটা আমার ছোটবেলার শহর। এটা বারাণসী নামেও বিখ্যাত। এই গলি আর ঘাটে, মন্দিরে আর শিবের শ্লোকে আমার ভাবনা চিন্তা তৈরি হয়েছে। আমি আজও এখানে লিখতে আসি। কিন্তু শিব যখন কাশী এসেছিলেন তখন ওনার হাতে ব্রহ্মার কাটা মাথা ছিল, আর ওটা উনি কিছুতেই ফেলতে পারছিলেন না। পুরাণ অনুযায়ী যখন জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছিল তখন ব্রহ্মা আর বিষ্ণু দুজনেই তার আদি আর অন্ত খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। দীর্ঘ সময় পরে বিষ্ণু পাতাল লোক থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন, কিন্তু ব্রহ্মা মিথ্যে কথা বলেছিলেন যে উনি জ্যোতির্লিঙ্গের ওপরের মাথাটা খুঁজে পেয়ে গেছেন। এই মিথ্যে কথা শুনে রাগে মহাদেব ব্রহ্মার একটা মাথা কেটে দিয়েছিলেন, কিন্তু তার ফলে শিব ব্রহ্ম হত্যার পাপে পাপী হয়ে পড়েন, আর ব্রহ্মার মাথা ওনার হাতেই আটকে যায়। সেটার প্রায়শ্চিত্ত করার জন্য শিবকে নগ্ন ভিখারির রূপে ত্রিলোক ঘুরে বেড়াতে হয়েছিল। এখন প্রশ্নটা হলো, শিব তো মহাদেব, তাহলে ওনাকে প্রায়শ্চিত্ত কেন করতে হলো? যতই হোক উনি তো ব্রহ্মাকে তার ওই ভুল কাজের জন্যই শাস্তি দিয়েছিলেন। আর এটার উত্তর হলো যে ব্রহ্মাণ্ডের নিয়ম সবার ওপরেই কিন্তু সমানভাবে প্রয়োগ হয়, আর ভগবানকেও নিজের কর্মের প্রায়শ্চিত্ত করতেই হয়। শিব ব্রহ্মার মাথা হাতে নিয়ে গোটা ব্রহ্মাণ্ড ঘুরে বেরিয়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে সেটা থেকে মুক্তি পাননি। একদিন উনি পৃথিবীতে এসে পৌঁছতেই অদ্ভুত একটা ব্যাপার হলো, ব্রহ্মার মাথা ওনার হাত থেকে মাটিতে পড়ে গিয়েছিল। তখন শিব বুঝতে পেরেছিলেন যে এখানেই মোক্ষ লাভ সম্ভব। মানুষের বিশ্বাস যদি মেনে নি, তাহলে আমি এখন যেখানে দাঁড়িয়ে এটাই সেই মোক্ষদায়িনী ভূমি। এখানেই শিব ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। সেই কারণেই হয়তো আজও এই কাশীকে লিবারেশন বা মোক্ষভূমি বলে মনে করা হয়। আমরা আজকে ডক্টর VN মিশ্রার সঙ্গে দেখা করব। উনি IIT BHUর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের প্রফেসর, আবার একই সঙ্গে প্রফেসর মিশ্রা সংকট মোচনের মহন্ত। আর উনি সেই বাড়িতেই থাকেন যেখানে বসে তুলসীদাস রামচরিতমানস লিখেছিলেন। তাই উনি যেমন কাশীতে থাকেন, ঠিক তেমনি কাশীও ওনার মধ্যে বাস করে। দেখুন, আমরা বিশ্বাস করি যে কাশী হলো মহাদেবের বাসস্থান। এই জায়গাটা একাডেমিক্সের জায়গা, এটা জ্ঞানের শহর, বিদ্যার স্থান। জৈনদের অন্তত 4 জন তীর্থঙ্কর এখানে জন্মগ্রহণ করেছে। এখানে মুসলিমদের 2টো সেক্ট আছে, সঙ্গে 33 কোটি দেবদেবী এখানে নিজেদের জায়গায় থাকেন। সেই জন্য বলা হয় জায়গাটা স্পিরিচুয়াল ক্যাপিটাল। আর এই শহরে 84টা ঘাট আছে, তাই এটাকে বলা হয় 80 সঙ্গমেশ্বর। এখান থেকেই বারাণসী নামের জন্ম। বরুণা আর 80 এই নামে এখানে গঙ্গার 2টো উপনদী আছে। একদম দক্ষিণে আছে 80 আর উত্তরে আছে বরুণা। এরা কোনোভাবেই কোনো পাপ ভেতরে আসতে দেবে না, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে। আর 80 আসলে বিনাশ করে, ও পাপ একদম বিনাশ করে দেবে। মানে কেউ কাশীতে প্রবেশ করলেই সে যত পাপ করেছে সব একদম মুছে যায়। এই কারণেই হয়তো কাশীকে মুক্তিনগরী বলা হয়। তো এই পরম্পরা এলো কোথা থেকে যে এটা মুক্তিনগরী হয়ে উঠলো? এটা তো শিবেরই আশীর্বাদ। কোনো প্রাণী যদি এখানে এসে মারা যায়, কথায় বলে কাশীর ধুলোকণায় শিব মিশে আছেন। আর যত মানুষ এখানে থাকেন তারা সবাই হলেন শিবেরই কম্পোনেন্টস। তাই শিব সবাইকে মোক্ষ দেন, মুক্তি দেন। এই যে এই জায়গার এত মহিমা, সেটাও আসলে শিবেরই কল্যাণে। এখানে মৃত্যু উদযাপন করা হয়।